ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। সামনেই তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম। আর সেই এক্সামকে লক্ষ্য করি আজকের এই সেশনে আমি তোমাদেরকে ভৌত বিজ্ঞানের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক কার্য ক্ষমতা ও শক্তি এই চ্যাপ্টার থেকে যেই সব টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই সব প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করাবো। তো আজকের ক্লাসে তোমরা 100টির মতো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন প্র্যাকটিস করতে পারবে, যেই প্রশ্নগুলো তোমাকে এই চ্যাপ্টার থেকে কীরকম টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই সম্পর্কে একটা ধারণা দেবে। তাই প্রত্যেককে বলবো এই 40 থেকে 50টা মিনিট সময় ক্লাসটিতে কনসেন্ট্রেট করার জন্য, কেননা এই সময়ের মধ্যে তোমার এই চ্যাপ্টারে একটা কমপ্লিট রিভিশন হয়ে যাবে। প্রত্যেকে ক্লাসটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এবং ক্লাসগুলিকে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আশা রাখবো এই ধরনের সেশন তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। তবে ক্লাস শুরু করার আগে প্রতিদিনের ন্যায় তোমাদেরকে বলবো, যারা এই চ্যানেলে নতুন রয়েছো তারা এই ভিডিওর ডেসক্রিপশানে অথবা এই চ্যানেলের প্লেলিস্টে চ্যাপ্টার ওয়াইজ জীবনবিজ্ঞান ও ভৌত বিজ্ঞানের ক্লাসের লিঙ্ক এবং সাজেশন সিরিজের ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা ওই ক্লাসগুলো একবার দেখে নাও, তোমাদের এক্সামের জন্য অনেকটাই কাজে লাগবে। তাহলে প্রথম প্রশ্নে কি বলছে একবার দেখে নাও। প্রথম প্রশ্নে আজকে বলছে, কোনো বস্তুর ওপর কৃতকার্য নিচের কোনটির ওপর নির্ভরশীল নয়। কোনো বস্তুর ওপর কৃতকার্য নিচের কোনটির ওপর নির্ভরশীল নয়। প্রথম অপশান রয়েছে বস্তুর সরণ, দ্বিতীয় অপশান রয়েছে বস্তুর বল ও সরণের মধ্যবর্তী কোণ, বস্তুর ওপর ক্রিয়াশীল বল এবং অপশান ডিতে রয়েছে বস্তুর প্রাথমিক বেগ। তাহলে কৃতকার্য নিচের কোনটির ওপর নির্ভরশীল নয়, দেখো নয় বলেছে, কিন্তু কোনটার ওপর নির্ভরশীল সেটা কিন্তু জানতে চায়নি। নির্ভরশীল নয় কোনটার ওপর সেটা কিন্তু জানতে চেয়েছে। দেখো, তো আমরা কৃতকার্য সমান কি জানি? আমরা জানি কৃতকার্য সমান প্রযুক্ত বল ও বলের অভিমুখে বস্তু যে সরণ, সেই সরণের গুণফলটাই হচ্ছে কৃতকার্য, তাই তো? তাহলে আমরা বলতে পারি কৃতকার্য সমান বল ইন্টু সরণ, মানে ডব্লিউ সমান হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাই তো? ডব্লিউ সমান এফএস, এটা আমরা বলতে পারি। তাহলে এবার আমরা প্রশ্নে ফিরে আসি। বলছে কৃতকার্য কোনটির উপর নির্ভরশীল নয়। অপশান এতে হচ্ছে বস্তুর সরণ। তো সরণের উপর কৃতকার্য নির্ভরশীল, কারণ বস্তুর অভিমুখে সেই সরণটা, তার গুণফলটা হচ্ছে কৃতকার্য। বল প্রয়োগ করলে তাহলে বলের অভিমুখে যে সরণটা হচ্ছে সেটাই কৃতকার্য, তাহলে সরণের উপর ডিপেন্ডেন্ট। তাহলে অপশান এ আমার সঠিক উত্তর, মানে সঠিক উত্তর নয়, মানে অপশান এর উপর কিন্তু কৃতকার্য ডিপেন্ড করছে, কিন্তু আমাকে কোনটার উপর ডিপেন্ড করছে না এটা খুঁজতে হবে। নেক্সট দেখো রয়েছে বল ও সরণের মধ্যবর্তী কোণ। দেখো এটার উপরে কিন্তু ডিপেন্ডেন্ট। আমি এই নিয়ে প্রশ্ন রেখেছি, এই যে ডব্লিউ সমান হচ্ছে এফএস কস থিটা। তো এই থিটার মানটা, মানে এই যে এই কোণটা, এই কোণের মানের উপর কিন্তু কৃতকার্য ধনাত্মক হবে না কৃতকার্য ঋণাত্মক হবে না কৃতকার্যের পরিমাণ শূন্য হবে সেটা কিন্তু ডিপেন্ড করে। তাহলে বল ও সরণের মধ্যবর্তী যে কোণটা সেটার উপর কিন্তু ডিপেন্ডেন্ট, মানে অপশান বিও কিন্তু অ্যান্সার হচ্ছে না। নেক্সট প্রশ্নে বলছে, নেক্সট অপশান বলছে বস্তুর ওপর ক্রিয়াশীল বল। দেখো বস্তুর উপর ক্রিয়াশীল বলটা তো লাগবেই, কারণ বল প্রযুক্ত না হলে তো কোনো রকম কার্য তো সম্পাদিত হচ্ছে না। তাহলে অপশান সিটাও কিন্তু ডিপেন্ডেন্ট। তাহলে বস্তুর প্রাথমিক বেগ অপশান ডি যেটা রয়েছে এটা কিন্তু কৃতকার্যের উপর কোনো রকম প্রভাব ফেলে না। বোঝা গেল? তা কী বললাম? বস্তুর প্রাথমিক বেগ কোনো রকমভাবে কিন্তু কৃতকার্যের উপর কোনো প্রভাব ফেলে না, ঠিক আছে? কিন্তু বস্তুর সরণ, বল ও সরণের মধ্যবর্তী কোণ এবং বস্তুর উপর ক্রিয়াশীল বল, এই তিনটে রাশি কিন্তু কৃতকার্যের ওপর যথেষ্ট প্রভাব ফেলে, ঠিক আছে? তাই অপশান ডি হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? আর যদি নির্ভরশীল বলতো তাহলে এই তিনটে অপশানে কিন্তু সঠিক হতো, ঠিক আছে? এবার আমরা এখান থেকে আরও কিছু এক্সট্রা ইনফরমেশন জেনে নেব, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, হচ্ছে কার্যের মাত্রা। কার্যের মাত্রা আমাদের কিন্তু জানতে হবে ml² T⁻², ঠিক আছে? পরীক্ষায় কিন্তু এই মাত্রা কিন্তু পরীক্ষায় জানতে চায়। তাই প্রতিটা রাশির মাত্রা কী হবে কিন্তু প্রত্যেকে কিন্তু দেখে রাখবে, ঠিক আছে? এবং মাত্রা কিভাবে বের করতে হয় সেই টেকনিকও কিন্তু আমি ক্লাসে দেখিয়েছি, তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, মুখস্থ করার প্রয়োজন পড়বে না, ঠিক আছে? তো এটা গেল কার্যের মাত্রা। এবার আমরা দেখে নেব কার্যের একক কী রয়েছে। দেখো কার্যের সিজিএস পদ্ধতি একক হচ্ছে আর্গ এবং এসআইতে একক হচ্ছে জুল। এবং এখান থেকে একটা পরীক্ষাতে একটা প্রশ্ন আসে যে 1 জুল সমান কত আর্গ। মনে রাখবে 1 জুল সমান কিন্তু 10⁷ আর্গ। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয় অনেক সময়। তো এই
যে ভ্যালুটা বললাম এই ভ্যালুটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, 1 জুল সমান 10⁷ আর্গ। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমাদের পরীক্ষা ধরে এখান থেকে একটা প্রশ্ন আসবে, এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে, ডায়নামোতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। তো আমি তোমাদের জন্য যেই সব এক্সাম্পলগুলো দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে তার একটা সুন্দর লিস্ট কিন্তু আমি রেখেছি। ঠিক আছে, প্রত্যেকে একবার চোখ বুলিয়ে নাও। ঠিক আছে, বলছে হাতে হাত ঘষলে যে হাত দুটো গরম হচ্ছে। আমরা যখন দেখি যে আমরা হাতের মধ্যে দুটো হাতে যখন ঘষছি, ঘষার ফলে কী হচ্ছে, একটা তাপ উৎপন্ন হচ্ছে, মানে হাত দুটো গরম হয়ে যাচ্ছে। তো এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে বলো? এখানে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে কিন্তু কনভার্ট হচ্ছে। ঠিক আছে, কয়লা পুড়িয়ে স্টিম তৈরি করে তার সাহায্যে ইঞ্জিন চালানো হচ্ছে, তাহলে এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে? এখানে তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কীরকমভাবে মনে রাখবে, আমি একটা বেসিক ফান্ডা তোমাদেরকে বলছি। দেখো, কয়লা পুড়িয়ে স্টিম তৈরি হচ্ছে মানে তাপ উৎপন্ন হচ্ছে এবং তারপর কিন্তু ইঞ্জিন চালানো হচ্ছে, মানে সেটা একটা চলছে, মানে কি এটা তাপ শক্তিটা কোনো একটা গতিশক্তি বা যান্ত্রিক শক্তি এরকম কিছুতে পরিণত হচ্ছে। ঠিক আছে, যেমন ধরো হাতে হাত ঘষে, তুমি হাতে হাত ঘষে একটা কাজ করছো, তাই যেটা যান্ত্রিক শক্তি করছো তুমি, সেটা তোমার তাপ উৎপন্ন হচ্ছে, মানে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এরকম ধরনের এরকমভাবে বুঝে নেবে। ঠিক আছে, তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে যে হাতে হাত ঘষার ফলে যান্ত্রিক শক্তিটা কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, প্রচণ্ড বিস্ফোরণে কাঁচের জানলার কাঁচ ফেটে গেল, এখানে শব্দ শক্তিটা কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে, দিয়ে 4টে অপশন দিয়ে দেবে। ঠিক আছে, এরকম প্রশ্ন আসবে যে পোড়া চুনের জলে, মানে পোড়া চুনের মধ্যে জল দিলে তাপ উৎপন্ন হচ্ছে, তো এখানে রাসায়নিক শক্তিটা কিসে পরিণত হচ্ছে, তাহলে তুমি দেখতে পাবে তাপ উৎপন্ন হচ্ছে, মানে রাসায়নিক শক্তিটা তাপ শক্তিতে কনভার্ট হচ্ছে। এরকমভাবে যদি একটু ভালো করে ভেবে নাও তাহলে কিন্তু খুব ইজিলি অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, বৈদ্যুতিক হিটার বা বৈদ্যুতিক ইস্ত্রিতে কী হচ্ছে দেখো, তড়িৎ শক্তিটা তুমি ইলেকট্রিকটা সুইচটা যখন অন করছো তারপরে তোমার হিটার বা ইস্ত্রি কিন্তু চালু হচ্ছে এবং তারপরে একটা তাপ উৎপন্ন হচ্ছে, মানে সেটা তড়িৎ শক্তিটা তাপ শক্তিটা কনভার্ট হচ্ছে। ঠিক আছে, এরকমভাবে আমি প্রতিটা এক্সাম্পল, যে এক্সাম্পলগুলো পরীক্ষায় তোমাদের বারে বারে এসেছে সেগুলোকে আমি বাছাই করে তুলে রেখেছি, প্রত্যেকে আবার দেখে নাও। ঠিক আছে, তাহলে ডায়নামোতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে? ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, মানে অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। বলছে যদি একটি বস্তু একটি উচ্চতা থেকে পড়ে যায়, ঠিক আছে, যদি একটি বস্তু একটি উচ্চতা থেকে পড়ে যায় তাহলে নিচের কোন শক্তিটি পতনের সময় তার দ্বারা অধিকৃত হবে? দেখো, ধরো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। ঠিক আছে, ভালো করে বুঝবে প্রত্যেকে, এটা হচ্ছে ভূমি। এবার একটা বস্তু বলেছে একটা উচ্চতা থেকে পড়ে যাচ্ছে, ধরো এখানে একটা বস্তু রয়েছে। ঠিক আছে, এখানে ধরো একটা বল রয়েছে, তো এই বস্তুটা এই উচ্চতা থেকে নিচে পড়ছে, তাহলে বল যখন বস্তুটা পড়ছে এই পতনের সময় এই বস্তুটার দ্বারা কোন কোন শক্তি অধিকৃত হচ্ছে এটা তোমাকে কিন্তু বলতে হবে। ঠিক আছে, তো দেখো যখন বস্তুটা এই উপরে ছিল, এই এখানে ছিল, ধরো আমি ধরে নিচ্ছি এই ডিস্টেন্সটা হচ্ছে এইচ। ঠিক আছে, ভূমি থেকে এইচ মিটার উচ্চতায় ধরো বস্তুটা রয়েছে, তাহলে বস্তুটা যখন এই প্রথমে প্রাথমিক অবস্থায় ছিল, এখানে যখন এখানে ধরো রয়েছে, তখন এই স্থিতিশক্তি কী হবে বলো? তখন কিন্তু এর স্থিতিশক্তি মানে পোটেনশিয়াল এনার্জি কত হবে? এর পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে কিন্তু mgh। ঠিক আছে, তখন এর স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে mgh। ঠিক আছে, এবং তখন বলো তখন এই কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি তখন কিন্তু ঠিক এই মুহূর্তটাই যখন বস্তুটা এইখানটায় রয়েছে, ঠিক আছে, এই 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 জায়গাটায় রয়েছে, এই জায়গাটা যখন বস্তুটা রয়েছে তখন তার কাইনেটিক এনার্জি কিন্তু শূন্য, কারণ বস্তুটা স্থির অবস্থায় রয়েছে। তো স্থির অবস্থায় তার স্থিতিশক্তি সর্বোচ্চ রয়েছে mgh এবং তার গতিশক্তি রয়েছে শূন্য। এবার বস্তুটা নিচ থেকে পড়তে শুরু হচ্ছে, তা যখন বস্তুটা পড়তে শুরু হচ্ছে তাহলে আস্তে আস্তে কিন্তু এই যে mgh এর পরিমাণটা একবারে তো শূন্য হয়ে যাচ্ছে না, mgh এর পরিমাণটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কমছে, মানে এই যে mgh এই কিন্তু পরিমাণটা কিন্তু আস্তে আস্তে কমছে এবং এই যে গতিশক্তিটা এই গতিশক্তি কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়ছে। এটা কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, যখন বস্তুটা পড়তে শুরু করছে এরকমভাবে পড়তে শুরু করছে, প্রাথমিক যে mgh ছিল এবং যে গতিশক্তি 0 ছিল সেই mgh কিন্তু ধীরে ধীরে কমছে, mgh এর মান কিন্তু ধীরে ধীরে কমতে থাকছে এবং গতিশক্তি কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকছে,
মানে গতিশক্তিটা যখন এই মাটিতে পড়ার ঠিক আগের মুহূর্তটায় কিন্তু গতিশক্তি হয়ে যাচ্ছে কত, সর্বোচ্চ হচ্ছে তখন হাফ mv²। তাহলে আবার জিরো থেকে বেড়ে বেড়ে কিন্তু সে হাফ mv² পৌঁছে গিয়েছে। এবং দেখো এই যখন মাটিতে পড়বে ঠিক সেই মুহূর্তে কিন্তু পোটেনশিয়াল এনার্জি কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। তাহলে দেখো এমজিএসটা কিন্তু পড়তে পড়তে শেষে কিন্তু শূন্য এসে পরিণত হচ্ছে। তাহলে দেখো কিন্তু এই যে বলেছে পতনের অবস্থাতে, এই যে পরিস্থিতিটা, এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটায় কিন্তু একবারই আমি বলতে পারছি না যে পোটেনশিয়াল এনার্জি নেই, পরিমাণে কম রয়েছে, কিন্তু আছে। আবার দেখো তার সাথে সাথে গতিশক্তিও কিন্তু ধীরে ধীরে বাড়ছিল, মানে গতিশক্তিও কিন্তু গেইন করছিল। তার মানে বলতে পারি যে এই যে যখন বস্তুটা এইরকম পড়ছিল পতনের অবস্থাতে, পতনশীল অবস্থায় কিন্তু বস্তুর মধ্যে স্থিতিশক্তি এবং গতিশক্তি উভয়টাই কিন্তু ছিল। মানে অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর। বোঝাতে পারলাম প্রত্যেকে বুঝতে পারলে যে প্রথমে এই যখন স্থির অবস্থায় ছিল তখন পোটেনশিয়াল এনার্জি এমজিআই ছিল, কাইনেটিক এনার্জি শূন্য ছিল। কিন্তু যখন ধীরে ধীরে এই বস্তুটা মাটিতে পড়ছে তখন কি হচ্ছে, তখন কাইনেটিক এনার্জি বাড়ছে আর এমজিএইচ কমছে মানে কম পরিমাণে তো কিছু রয়েছে, তাহলে সেইটাকে আমাকে ধরে নিতে হবে, আমি একদম শূন্য বলতে পারি না। ঠিক আছে, সেজন্য অ্যান্সার করলাম অপশান সি। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, পরের প্রশ্নে বলছে, আমি অঙ্কটা তোমার জন্য করে রেখেছি দেখো। বলছে একটি বলকে 20 মিটার উচ্চতা থেকে ফেলা হলো। ধরো এটা হচ্ছে ভূমি, ঠিক আছে, বলটা এখানে রয়েছে, এই ডিস্টেন্সটা হচ্ছে 20 মিটার, ঠিক আছে, 20 মিটার উচ্চতা থেকে বলটা ফেলা হলো। এরপর কি বলছে, যদি এর ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তবে ভূমিতে পড়ার সময় এর বেগ কত হবে। তাহলে আমার দেওয়া আছে, মানে ত্বরণ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর দেওয়া আছে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা দেওয়া আছে 20 মিটার। তাহলে আমাকে বলেছে ভূমিতে পড়ার সময় বেগটা কত হবে, তাই তো? তাহলে তোমরা আমাকে বলো, যখন বলটা এই অবস্থায় ছিল, ঠিক আছে, যখন বলটা এই অবস্থায় ছিল তখন তার প্রাথমিক বেগ ইউ কত হবে? তখন তার প্রাথমিক বেগ তখন ইউ হবে কিন্তু 0, কারণ সে বলটা তখন স্থির অবস্থায় ছিল, তাই তার প্রাথমিক বেগ 0। দেখো ওই জন্য লিখেছি বলের প্রারম্ভিক বেগ 0, যেহেতু এটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। এবার দেখো লিখেছি বল দ্বারা অতিক্রান্ত দূরত্ব। দেখো এই যে বলটা কতটা দূরত্ব অতিক্রম করছে, এই এতটা দূরত্ব অতিক্রম করছে, তাহলে কত এটা হচ্ছে 20 মিটার, তাই 20 মিটার লিখেছি। আর ত্বরণ কত? ত্বরণ বলা আছে দেখো প্রশ্নেই 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? তাহলে আমরা একটা জানি ইকুয়েশন v² সমান u² প্লাস 2as। এবার আমরা এখানে মানটা যদি বসিয়ে দিই, আমাকে ভি এর মানটা বের করতে হবে, মানে অন্তিম বেগের মানটা কিন্তু বের করতে হবে। তাহলে u², ইউ এর মান 0, তাই 0² মানে 0, প্লাস 2 গুণিত এ এর মান হচ্ছে 10, তাই 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখেছি, এবং এস এর মান হচ্ছে 20, তাই 20 মিটার গুণ করেছি। তাহলে দেখো কী পাচ্ছি, v² সমান কী পাচ্ছি, 400 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাই ভি সমান কী পাচ্ছি, 20 মিটার পার সেকেন্ড। তার মানে গতিবেগটা কত পেলাম, গতিবেগটা পেয়ে গেলাম 20 মিটার পার সেকেন্ড। তা যখন মাটিতে বলটা পড়ছিল ঠিক সেই মুহূর্তে কিন্তু বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, মানে অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পারলো অঙ্কটা কীভাবে সলভ করলাম? প্রথমে আগে অঙ্ক পড়ে নেবে, দেন তারপর কি করবে, কী কী ডেটাগুলো তোমাকে দেওয়া আছে তুমি দেখে নেবে, তারপর কি বের করতে দিয়েছে এবং তার রিলেটেড যে সমীকরণগুলো রয়েছে সেগুলোকে ট্রাই করবে, দেখবে তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, দেখো তুমি এখানে ইউ এর মান জানো, এ এর মান জানো, এস এর মান জানো, শুধু ভি এর মানটা জানো না, আর ভি এর মানটা তোমাকে বের করতে দিয়েছে। তাহলে ইজিলি তুমি বের করে নিতে পারবে এখান থেকে, এই কোয়েশ্চেনটা থেকে ভি কত। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। বলছে এটি রোবারের বলকে 2 মিটার উচ্চতা থেকে ফেলা হলো। যদি শক্তি অথবা বেগের কোনো অপচয় না হয় তবে এটি কত উচ্চতা পর্যন্ত উঠবে। দেখো এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট রয়েছে। কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে তোমার স্থিতিস্থাপক সংঘর্ষের কনসেপ্ট। কি বললাম, কিসের কনসেপ্ট? স্থিতিস্থাপক সংঘর্ষের একটা কনসেপ্ট রয়েছে এখানে, এবং খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট কিন্তু। এখান থেকে কি সুন্দর একটা প্রবলেম তোমাদেরকে দিয়েছে ওই কনসেপ্টের উপর বেস করে। আমরা কিন্তু স্থিতিস্থাপক সংঘর্ষ ব্যাপারটা অনেকেই জানি, কিন্তু এই যে এখান থেকে এই যে মানে ওই যে কনসেপ্টটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করেছে প্রবলেমের মধ্যে, সেগুলো কিন্তু আমরা প্র্যাকটিস না করার জন্য পরীক্ষা করে আসতে পারবো না। দেখো স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কলিশন এখানে কি হয়ে থাকে,
এখানে হয়ে থাকে যে ধরো একটা বস্তু, ঠিক আছে, এখানে বস্তুটা এখান থেকে ভূমিতে পড়লো, পড়ার পর ভূমিতে আবার ঠিক পরের স্টেপেতে কিন্তু আবার ঠিক একই উচ্চতা অবধি পৌঁছালো। ঠিক আছে, তার মানে এই বস্তুটা সাথে এই যে ভূমিটা রয়েছে যেখানে সে সংঘর্ষ করলো, এখানে একটা ইলাস্টিক কলিশন হলো। ঠিক আছে, মানে যদি শক্তি অথবা বেগের কোনো অপচয় না হয়, এই ব্যাপারটা কিন্তু ইলাস্টিক কলিশনের মধ্যে থাকে, তাহলে বস্তুটা যেই উচ্চতা থেকে পড়েছিল ঠিক সেই উচ্চতায় কিন্তু আবার ফিরে যাবে। এটাই হচ্ছে ইলাস্টিক কলিশন বা স্থিতিস্থাপক সংঘর্ষ। তো এখানেও কিন্তু সেই বিষয়টাই বলেছে, যদি শক্তি অথবা বেগের কোনো অপচয় না হয়, তাহলে ধরো এখানটা এটা হচ্ছে ভূমি, রোবারের বলটাকে আমি এখান থেকে ভূমির ওপর ফেলছি, এই উচ্চতা হচ্ছে আমার 2 মিটার। তা যদি কোনো শক্তি বা কোনো বেগের কোনো অপচয় না হয়, তাহলে এই যে বলটা এখানে পড়লো, এখানে পড়ার পর বলটা এখানে পড়ার পর আবার ঠিক এই জায়গাটাতে কিন্তু এসে বলটা পৌঁছাবে। তার মানে কি কতটা ডিস্টেন্স উঠলো, আবার ঠিক সেম ডিস্টেন্স উঠলো, মানে 2 মিটার উচ্চতায় কিন্তু উঠলো, মানে অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর। বোঝাতে পারলাম? এটা হচ্ছে পুরো স্থিতিস্থাপক সংঘর্ষের একটা কনসেপ্ট। ঠিক আছে, আর যদি বলতো অস্থিতিস্থাপক সংঘর্ষ, তাহলে কিন্তু এরকমটা জিনিসটা হতো, বলটা ধর এখান থেকে পড়লো, ধর এটা 2 মিটার উচ্চতা, যতটা উচ্চতা কথাটা বাদ দাও, ধর বলটা এখান থেকে পড়েছে, কিন্তু বলটা ঠিক অতটা ফিরবে না, এখানে এসে পরের বার এখানে এসে পৌঁছালো, এই ডিস্টেন্সটা, মানে এরকম যখন কোনো একটা কলিশন হবে তখন তুমি বলতে পারো সেটাকে অস্থিতিস্থাপক সংঘর্ষ বা ইনইলাস্টিক কলিশন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। বলে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কোনটি? নিচের কোনটি তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিকে রূপান্তরিত করে? আমি তোমাদেরকে দিয়ে রাখলাম, একটু আগেই বলে দিয়েছি। ঠিক আছে, পুরো লিস্ট তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম, প্রত্যেকে অ্যান্সারটা কমেন্ট করবে, প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে অ্যান্সারটা। তোমাদের জন্য রেগুলার ক্লাস নিয়ে আসছি, কিন্তু তোমরা লাইক শেয়ার করছো না বন্ধুদের সাথে, এবং কমেন্ট তো করছোই না, তো তোমাদেরকে বলবো অ্যান্সারটা কমেন্ট করবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। একটি ঘড়ির স্প্রিংকে গোটালে তার মধ্যে কী ধরনের শক্তি সঞ্চিত হয়? এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে। ঠিক আছে, এবং আরেকটা প্রশ্ন আছে এখান থেকে, যে সে প্রশ্ন রেখেছি বাঁধের জলে কোন শক্তি সঞ্চিত থাকে? বাঁধের জলে, ঠিক আছে, প্রশ্ন রেখেছি তখন আমি বলছি। তো মনে রাখবে, একটা স্প্রিংকে যখন গোটানো হচ্ছে, ধরো এই একটা স্প্রিং, ঠিক আছে, ধরো এরকম একটা স্প্রিং ছিল, এই স্প্রিংটা তুমি গুটিয়ে নিচ্ছ, গুটিয়ে নিয়ে ধরো স্প্রিংটাকে এরকম এরকম পরিস্থিতি হয়েছে, তো তার মধ্যে তুমি কোন শক্তিটাকে মানে সঞ্চিত করেছো, এটা কিন্তু জানতে চেয়েছে। মানে একটি ঘড়ির স্প্রিংকে গোটালে তার মধ্যে কোন শক্তি সঞ্চিত থাকবে তোমাকে বলতে বলেছে। বলো কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, স্থিতিশক্তি। ঠিক আছে, এর মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত রয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। যদি কোনো বস্তুর ভর ও বেগ উভয়ই বাড়িয়ে দ্বিগুণ করা হয়, তবে বস্তুটির গতিশক্তি কত বাড়বে? দ্বিগুণ হবে, না 4 গুণ হবে, না 8 গুণ হবে, না 16 গুণ হবে? দেখো, খুব সিম্পল একটা প্রশ্ন, কীভাবে করছি দেখো। তো আমরা গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি সমান কি জানি? আমরা জানি কিন্তু কাইনেটিক এনার্জি সমান হচ্ছে হাফ mv স্কোয়ার, এটা কিন্তু আমরা জানি। এবার তোমাকে প্রশ্নে বলেছে যে বস্তুর ভর এবং বেগ উভয়কে তুমি বাড়িয়ে দ্বিগুণ করে দিচ্ছ, মানে এখন এরকম সিচুয়েশন হচ্ছে, এম ছিল সে এমটা হয়ে যাচ্ছে দ্বিগুণ হয়ে 2m। ঠিক আছে, এবং এই যে ভি ছিল, এই ভিটাও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, মানে বেগকেও বাড়িয়ে দেওয়া হয়েছে, বেগটাকে বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে, মানে 2v করা হয়েছে। ঠিক আছে, তো এখন তুমি কি পাচ্ছ? এখন তুমি পাচ্ছ হাফ গুণিত 2m গুণিত 2 স্কোয়ার মানে 4v স্কোয়ার, এই দুই কেটে দাও। ঠিক আছে, তাহলে কী পাচ্ছ? পেয়ে যাচ্ছ সমান হচ্ছে 4mv স্কোয়ার। তাহলে তোমার প্রথমে কি ছিল? তোমার প্রথমে ছিল হাফ mv স্কোয়ার, তাই তো? তাহলে তুমি যখন ভরটা দ্বিগুণ করলে, বেগটা দ্বিগুণ করলে, তারপরে তোমার কত হলো? তারপরে তোমার হয়ে গেল 4mv স্কোয়ার। তাহলে এবার তোমরা বলো কত গুণ বাড়লো? গতিশক্তি কত গুণ বাড়লো? গতিশক্তি 4 গুণ বাড়লো, তাই তো? তোমরা 4 গুণ অপশানও রয়েছে, সিলেক্ট করে আসবে, অটোমেটিক মাইনাস তোমাদের চলে আসবে এই প্রশ্ন থেকে। আরে বাবা, এখানে হাফ আছে, তাহলে আমি 4 গুণ কেন করব?
যদি mv স্কোয়ার থাকতো তাহলে বলতাম 4 গুণ, হাফের তো 4 গুণ 4 নয়, 1-এর 4 গুণ 4, কিন্তু হাফের তো 4 গুণ 4 নয়। দেখো হাফের সাথে আমি যদি 4 গুণ করি কখনো কি আমি পাচ্ছি 4 পাচ্ছি? 2 পাচ্ছি তো, কিন্তু যদি হাফের সাথে যদি আমি 8 গুণ করি দেখো কত পাচ্ছি? 4 পাচ্ছি। তাহলে এটা কত গুণ বাড়লো? এটা 8 গুণ বাড়লো। অপশান সি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? বুঝতে পারলো প্রত্যেকে? তাহলে গতিশক্তি কত গুণ বাড়লো? ভর এবং বেগকে দ্বিগুণ করে দেওয়ার ফলে 8 গুণ বাড়লো, মানে অপশান সি হলো কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? এই প্রশ্ন সঠিক উত্তর কি পেলাম? অপশান সি। চলো নেক্সট প্রশ্নে। বলছে নিচের শক্তি উৎসগুলির মধ্যে কোনটিতে দূষণের মাত্রা সব থেকে কম? এখানে 4 প্রকারের শক্তি উৎস দেওয়া আছে, এর মধ্যে দূষণের পরিমাণ সবথেকে কোনটাতে কম হয়? বায়োগ্যাস, না জীবাশ্ম জ্বালানি, না পারমাণবিক শক্তি, না বায়ু শক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, বায়ু শক্তি। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তু দ্বারা কৃতকার্যের পরিমাণ কি হবে? দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। ধরো এই একটা বৃত্তাকার পথ, ঠিক আছে? আমরা কি জানি? আমরা জানি ডব্লু সমান কিন্তু এফ এস, এটা আমরা জানি, এটা আমরা কিন্তু জানি। তাহলে বলছে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো একটা বস্তু দ্বারা, ধরো এখানে একটা, ধরো এখানে তুমি আছো, ঠিক আছে? তুমি এখানে ধরো এখানে তুমি আছো, তুমি তাহলে এই বৃত্তাকার পথে ঘুরে এক পাক ঘুরে তুমি এখানে এসে পৌঁছালে, তুমি এই যে ঘুরে এসে এখানে এসে পৌঁছালে, তাহলে আলটিমেট তোমার স্মরণ কত হলো বলো? তোমার স্মরণ কতটা হলো? তোমার স্মরণ কিন্তু এখানে 0 হলো, তাই তো? তোমার স্মরণ কিন্তু এখানে 0 হলো। যেহেতু তোমার স্মরণ 0 হলো, তুমি যখন এখানে বসাবে এফ গুণিত 0, তুমি কী পাবে? 0 পাবে। মানে তোমার কৃতকার্য কী হলো? তোমার কৃতকার্য ডব্লু সমান হয়ে গেল কিন্তু 0, মানে অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। অপশান ডি হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে? মানে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তু দ্বারা কৃতকার্য কিন্তু সবসময় 0 হয়। তুমি দেখতে পাচ্ছ, তুমি ঘুরে এলে যদি স্মরণটা যদি বেশি হতো, স্মরণে যদি কোনো একটা মান থাকতো 0 থেকে বেশি, তাহলে তুমি কিন্তু কৃতকার্য পেতে, কিন্তু এখানে কোনো স্মরণের মানটাই 0, তাই 0-র সাথে যাই গুণ করো না কেন 0ই হবে, তাই কৃতকার্য কিন্তু 0 হচ্ছে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে বৃত্তপথের সমদ্রুতিতে ঘূর্ণায়মান কোনো বস্তুর ক্ষেত্রে কোন রাশিটি ধ্রুবক থাকে? বেগ, ত্বরণ, গতিশক্তি এবং অপশান দিতে আছে স্মরণ। তো এই 4টে রাশির মধ্যে কোন রাশিটি ধ্রুবক থাকে? মনে রাখবে বৃত্তপথের সমদ্রুতিতে ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে সবসময় কিন্তু গতিশক্তি ধ্রুবক থাকে, ঠিক আছে? এবার তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। তোমাদেরকে বললাম একটা সুতোর মধ্যে একটা ঢিল বাঁধা আছে, ঠিক আছে? ধরো এই ঢিলটাই সুতোর মধ্যে বাঁধা আছে। এবার এই ঢিলটাকে বৃত্তপথে যদি ঘোরানো হয়, মানে ঢিলটা ঠিক এই বরাবর ঘুরবে, তাই তো? ঠিক এই বরাবর কিন্তু ঢিলটা ঘুরবে। এবার তোমরা আমাকে বলো, এবার তোমাদেরকে আমি বলছি যে এবার ঢিলটা বললাম যে সুতো থেকে খুলে গেল, তাহলে তোমার পরীক্ষায় প্রশ্ন এলো তাহলে ঢিলটা কোন দিক বরাবর ছিটকে যাবে? ঠিক আছে, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। তখন তুমি অ্যান্সার কী করবে? তুমি অ্যান্সার করবে ঢিলটা স্পর্শক বরাবর ছিটকে যাবে, হয় এরকম বরাবর যাবে, না হলে এই বরাবর যাবে, এই বরাবর যাবে, ঠিক আছে? না হলে এই বরাবর যাবে, না হলে এই বরাবর যাবে, মানে স্পর্শক বরাবর ছিটকে যাবে। পরীক্ষা অপশানে দেবে তুমি স্পর্শক বরাবর পাবে, তুমি কিন্তু ওইটাকেই অ্যান্সার করবে যে স্পর্শক বরাবর কিন্তু ঢিলটা ছিটকে বেরিয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে কয়লা থেকে প্রাপ্ত, মানে কয়লা থেকে যে শক্তি আমরা পাই বাণিজ্যিকভাবে, সেই শক্তিটা কী প্রকারের? আলোক শক্তি, না গতিশক্তি, না তাপ শক্তি, না স্থিতিশক্তি? সঠিক উত্তর কী হবে? অপশান সি, তাপ শক্তি, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে এরোপ্লেন থেকে কোনো বস্তু পড়ে গেলে বস্তুটির গতিশক্তি বৃদ্ধি পায়, না ভর বৃদ্ধি পায়, না ত্বরণ বৃদ্ধি পায়, না স্থিতিশক্তি বৃদ্ধি পায়? কোন রাশিটা বৃদ্ধি পায় যখন এরোপ্লেন থেকে কোনো বস্তু পড়ে? তাহলে এই সেম কনসেপ্ট কিন্তু তোমাদেরকে আমি একটু আগেই বলেছি। ধরো এইখানটা হচ্ছে, এখানে ধরো এরোপ্লেন রয়েছে, এখান থেকে কোনো একটা বস্তু মাটিতে পড়ছে, তাই কী বলেছিলাম? ধীরে ধীরে কী হবে? তার গতিশক্তিটা ধীরে ধীরে বাড়তে থাকবে, তাই তো? দেখো অবাধে পতনের অধীনে স্থিতিশক্তি ক্রমাগত কিন্তু হ্রাস পেতে থাকে এবং গতিশক্তি কিন্তু ক্রমাগত বাড়তে থাকে, তাহলে কী হবে? অপশানে হবে সঠিক উত্তর, গতিশক্তি বৃদ্ধি পাবে, ঠিক আছে? যদি এখানে বৃদ্ধির জায়গায় স্থিতিশক্তি হ্রাস বলা থাকতো তাহলে দুটোই অ্যান্সার হতো, ক্যাটাগরি 2 টাইপের প্রশ্ন হয়ে যেত, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নে।
জল তোলার পাম্পে কোন শক্তি রূপান্তরিত হয়? প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। জল তোলার পাম্পে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে? প্রত্যেকের কিন্তু অ্যান্সার করা উচিত। প্রথমে তোমাদের খুব সুন্দর করে আমি কিন্তু ছকটা বানিয়ে দিয়েছিলাম। যারা ওই ছকটা প্রথমে ভালো করে পড়ে নিয়েছো তারা প্রত্যেকেই কিন্তু এই অ্যান্সারটা করতে পারবে। বলো, জল তোলার পাম্পে কোন শক্তি রূপান্তরিত হচ্ছে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাই তো, কি বললাম? তড়িৎ শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। প্রশ্নে কি বলছে দেখো, যদি কোনো বস্তু সমদ্রুতিতে কোনো বৃত্তাকার পথে ঘোরে তবে কি হবে? তোমাদের একটু আগেই বলেছিলাম, যদি কোনো বস্তু সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘোরে তাহলে কি হবে? তার দ্বারা কিন্তু কোনো কার্য সম্পাদিত হবে না। তাই তো, অপশানে হবে কিন্তু সঠিক উত্তর, কোনো কার্য তার দ্বারা কিন্তু সম্পাদিত হচ্ছে না, মানে কৃতকার্যটা শূন্য হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। আলোক তড়িৎ কোষে কোন শক্তি রূপান্তরিত হচ্ছে? মনে রাখবে, আলোক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, মানে অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। ওই যে নির্দিষ্ট উচ্চতা থেকে একটি বল ছেড়ে দেওয়া হলো, মাটির সঙ্গে তার সংঘর্ষ যদি সম্পূর্ণ স্থিতিস্থাপক হয় তাহলে বলটি লাফিয়ে পূর্বাপেক্ষা কম উচ্চতায় উঠবে, পূর্বের থেকে অধিক উচ্চতায় উঠবে, এবং অপশান ডি বলছে উচ্চতা বস্তুর স্থিতিস্থাপকতার উপর কোনো নির্ভর করে না। দেখো, তোমাদের একটু আগে কিন্তু কনসেপ্টটাই বলে দিয়েছি যে স্থিতিস্থাপক সংঘর্ষের কনসেপ্ট কী। স্থিতিস্থাপক সংঘর্ষের কনসেপ্ট হচ্ছে যে উচ্চতা থেকে কোনো একটা বস্তু পড়বে ঠিক তারা সেম উচ্চতায় কিন্তু উঠে যাবে, মানে পূর্বের উচ্চতায় কিন্তু উঠবে। অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, যদি সংঘর্ষটা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়, আর অস্থিতিস্থাপক হলে কিন্তু বস্তুটা পুরোটা মানে আগের উচ্চতায় কিন্তু তারা উঠে যেত না। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। চলো নেক্সট প্রশ্নে। নিচের কোনটি একটি অনবীকরণযোগ্য শক্তি উৎস? দেখো, এখানে পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস এবং অনবীকরণযোগ্য শক্তির উৎসের কিন্তু পুরো লিস্ট কিন্তু দেওয়া রয়েছে, এবং কী জিনিস সেটা কিন্তু দেওয়া আছে। বলছে যে শক্তির উৎসগুলো থেকে বারবার শক্তি উৎপাদন করা সম্ভব এবং এই শক্তির উৎসগুলিতে প্রকৃতি অনবরত শক্তির যোগান দেয়, তাদেরকে আমি বলবো কি? পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। এবং আমরা বলতে পারি এগুলো কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শক্তির উৎস কিন্তু। সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটা শক্তি, বায়োগ্যাস, ভূতাপ শক্তি, এগুলো সব কিন্তু পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। অপরদিকে দেখো, অনবীকরণযোগ্য শক্তি উৎস, এই শক্তি উৎসগুলি কিন্তু মানে শক্তির অপরন্ত নয়, কিন্তু শেষ হয়ে যেতে পারে। তো এই ব্যাপারটা হচ্ছে অনবীকরণযোগ্য শক্তির উৎস, যেমন জীবাশ্ম জ্বালানি, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলো। তাহলে আমাদের প্রশ্নে কি জানতে চেয়েছে? অনবীকরণযোগ্য শক্তি উৎস মানে অপশান ডি হবে সঠিক উত্তর, কয়লা। বায়োগ্যাস, সৌরশক্তি, বায়ুশক্তি সব কিন্তু পুনর্নবীকরণযোগ্য। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। ভর শক্তি সম্পর্কিত সূত্রটি হলো কোয়ান্টাম তত্ত্ব, সাধারণ আপেক্ষিকতাবাদ, শক্তির ফিল্ড থিওরি, এবং অপশানিতে রয়েছে বিশেষ আপেক্ষিকতাবাদ। দেখো, এটা হচ্ছে আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতাবাদের তত্ত্ব থেকে কিন্তু এই ভর শক্তি সংরক্ষণ যে সূত্রটা সেটা কিন্তু আমরা পাই, E=mc²। ঠিক আছে, মানে ভর শক্তির সংরক্ষণ সূত্রটা কি? এই মহাবিশ্বে ভর শক্তির মোট পরিমাণটা কিন্তু ধ্রুবক। ভরকে যেমন শক্তিতে এবং শক্তিকে ভরে রূপান্তরিত করা কিন্তু সম্ভব, কিন্তু ভর ও শক্তির সৃষ্টি বা বিনাশ কখনোই কিন্তু হয় না। এটাই হচ্ছে ভর শক্তির সংরক্ষণ সূত্র, যেটা আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতাবাদ তত্ত্ব থেকে পাওয়া গিয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। বলছে একটি সরল যন্ত্র কোনো ব্যক্তিকে সহায়তা করে কিসে? সরল যন্ত্র জায়গাটা থেকে আমি তোমাদের প্রশ্ন অনেকগুলো রেখেছি, তোমাদের অসুবিধা হবে না। এবং লিভার কোনটা, কোন শ্রেণীর লিভার, এগুলো মনে রাখার একটা ট্রিক্স আমি কিন্তু প্রিভিয়াস ক্লাসে করিয়েছি, তো প্রত্যেককে বলবো একবার দেখে নিতে। ঠিক আছে, তো দেখো, একটা সরল যন্ত্র কোনো ব্যক্তি কোন কাজে সাহায্য করবে? তাহলে সরল যন্ত্র জিনিসটা কি? যে যন্ত্রের সাহায্যে কম বল প্রয়োগ করে বেশি বাধা অতিক্রম করা যায়, অথবা যা বল প্রয়োগের দিককে উল্টো করে দেয়, তাকে আমরা সরল যন্ত্র বলি। মানে কম বল প্রয়োগ করে আমরা বেশি বাধা অতিক্রম করতে পারবো, বেশি কাজ করতে পারবো, বেশি কাজ সম্পাদিত করতে পারবো কম বল প্রয়োগ করে, সেই জিনিসটাকে আমরা বলবো সরল যন্ত্র। যেমন এক্সাম্পল রয়েছে বেলচা, সানাসি, অনেক কিছু রয়েছে। তাহলে এর কাজটা কি হলে কোনো ব্যক্তিকে কিসে সহায়তা করছে? না কম পরিমাণ বলের দ্বারা সমপরিমাণ কার্য করতে সাহায্য করছে, মানে অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। ক্রিয়াশীল বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কৃতকার্য শূন্য হবে? ক্রিয়াশীল বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে? দেখো, আমরা প্রথমেই যখন একটা প্রশ্ন করেছিলাম যে কৃতকার্য কিসের উপর নির্ভরশীল নয়, সেখানে আমরা দেখেছিলাম যে কৃতকার্য বল ও সরণের
মধ্যবর্তী যে কোণ থাকে তার উপর কিন্তু ডিপেন্ডেন্ট। কীরকমভাবে ডিপেন্ডেন্ট দেখো, আমরা কি জানি, আমরা জানি ডব্লু সমান এফ এস কস থিটা। ঠিক আছে, আমরা জানি ডব্লু সমান এফ এস কস থিটা। তাহলে এবার দেখো এই এফ এস কস থিটার মান কত, কস মানে থিটার জায়গায় যদি আমি 90 ডিগ্রি বসাই, ঠিক আছে, মানে বল সরণের মধ্যবর্তী কোণ যে 90 ডিগ্রি হয়, তাহলে তখন আমরা পাচ্ছি 0। কেন পাচ্ছি 0? কেননা কস 90-র মান হচ্ছে 0, এর মানটাই হচ্ছে 0। তো 0 সাথে যদি এফ এস গুণ করি তাহলে কী পাবো? 0 পাবো। তাহলে দেখো কৃতকার্য 0 পাচ্ছি। আবার কখনো কৃতকার্য ঋণাত্মক হবে, যখন যদি আমি থিটার মানটা 180 বসাই তখন কিন্তু মাইনাসে পাবো কৃতকার্য, মানে তখন আমরা ঋণাত্মক কৃতকার্য পেয়ে যাব। তাহলে দেখো এই যে বল সরণের মধ্যবর্তী কোণ থিটা, এটা কিন্তু এর উপর কিন্তু কৃতকার্যটা ডিপেন্ডেন্ট হচ্ছে, কখনো ধনাত্মক হচ্ছে, কখনো ঋণাত্মক হচ্ছে, কখনো 0 হয়ে যাচ্ছে। এই জন্যই তোমাদের বলেছিলাম যে বল সরণের মধ্যবর্তী যে কোণটা থাকে তার উপর কিন্তু কৃতকার্য ডিপেন্ড করে, নির্ভরশীল, তাই তো। তাহলে কখন কৃতকার্য 0 হচ্ছে? যখন বল সরণের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, 90 ডিগ্রি হলে কাজের পরিমাণটা 0 হয়, মানে অপশন বি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু প্রতিটা প্রশ্নে কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন। যারা ক্লাসগুলো করছো তারা অনেক হেল্প পাবে, সেটা তোমরা পরীক্ষার দিনই বুঝতে পারবে যে ক্লাসগুলো করে তোমাদের কতটা ফায়দা হয়েছে। চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে এম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় রাখা হলো, তাহলে ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুর স্থিতিশক্তি কত হবে? দেখো আমরা জানি পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি সমান কি? mgh। তাই কী হবে? mgh হবে, মানে অপশান বি হবে সঠিক উত্তর। বস্তুর ভর গুণিত অভিকর্ষ ত্বরণ গুণিত উচ্চতায় হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। ঠিক আছে, মানে কোনো বস্তু তার বিশেষ অবস্থানে বা আকৃতির জন্য যে শক্তি অর্জন করে সেটাই কিন্তু তার স্থিতিশক্তি। ঠিক আছে, এবার আকৃতি পরিবর্তনে স্থিতিশক্তি চেঞ্জ হয়, অবস্থার পরিবর্তনে স্থিতিশক্তি চেঞ্জ হয়। ঠিক আছে, মানে অভিকর্ষের বিরুদ্ধে, ঠিক আছে, কোনো যদি বস্তুকে তোলা হয়, মানে বিভিন্ন রকম অবস্থান পরিবর্তন, আকৃতির পরিবর্তনে কিন্তু স্থিতিশক্তি চেঞ্জ হয়ে থাকে। কিন্তু তোমরা আমাকে বলো, এই যে পোটেনশিয়াল এনার্জি, এটা কি কখনো ঋণাত্মক হতে পারে? দেখো পোটেনশিয়াল এনার্জি কিন্তু ঋণাত্মক হতে পারে। আচ্ছা, তাহলে তোমরা এবার আমাকে বলো, তাহলে গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি, এটাই কখনো ঋণাত্মক হতে পারে? দেখো কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কখনোই কিন্তু ঋণাত্মক হতে পারে না। যদিও বেগ যদি ঋণাত্মক হয়ে থাকে তাতেও কিন্তু কখনোই কিন্তু কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি কখনোই কিন্তু ঋণাত্মক হতে পারে না, এটা কিন্তু মাথায় রাখবে। আমাদের পোটেনশিয়াল এনার্জি এটা ঋণাত্মক হতে পারে, এটা নেগেটিভ হতে পারে, কিন্তু কাইনেটিক এনার্জি অলওয়েজ পজিটিভ। কেন পজিটিভ? একটু ভালো করে ভেবে দেখো, এই যেখানে ভি রয়েছে, তো এর মান যাই হোক না কেন, মাইনাস জি হোক আর যাই হোক না কেন, তার স্কোয়ার করলে সবসময় পজিটিভ একটা অ্যান্সার দেবে সে। ঠিক আছে, আবার বস্তুর ভরও কিন্তু একটা ধনাত্মক রাশি, আর বেগ যদিও ঋণাত্মক হয় তার স্কোয়ার হয়ে গিয়ে কিন্তু সেটা ধনাত্মকে হয়ে যাচ্ছে। তাহলে কখনোই বলতে পারি না গতিশক্তি ঋণাত্মক। ঠিক আছে, গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নেবে। ঠিক আছে, আর এই যে স্থিতিশক্তি গতিশক্তি রিলেটেড, আমি নিউটনের গতিসূত্র চ্যাপ্টারে অনেকগুলো তোমাদের প্রশ্ন কিন্তু বলেছিলাম, এক্সাম্পল। ঠিক আছে, ওই জায়গাটা কিন্তু প্রত্যেকে ভালো করে দেখে রাখবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু ওই জায়গাটা। ওখান থেকে অনেক প্রশ্ন আসবে, ক্যাটাগরি 2তেও আসবে, 1এও আসবে। চলো নেক্সট প্রশ্নে। বলছে নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয়? কোনটি সংরক্ষী বল নয় মানে কোনটি অসংরক্ষী বল, সেটা তোমাকে জানতে চেয়েছে। তাহলে দেখো সংরক্ষী বল কি জিনিস? এই বলের বিরুদ্ধে করা কার্যকে পুনরুদ্ধার করা সম্ভব, যেমন অভিকর্ষ বল, তড়িৎদ্বন্দ্বের মধ্যে ক্রিয়াশীল বল। আর অসংরক্ষী বল কোনটা? এই বলের বিরুদ্ধে করা কার্যকে পুনরুদ্ধার করা যায় না, যেমন ঘর্ষণ বল। ঠিক আছে, তো অসংরক্ষী বল হচ্ছে ঘর্ষণ বল। তাহলে কী হবে? অপশন বি হবে কিন্তু সঠিক উত্তর, ঘর্ষণজনিত বল। আর মাধ্যাকর্ষণ বল, স্থির তড়িৎ বল, স্থির চুম্বক বল, এগুলো সব কিন্তু সংরক্ষী বল। কিন্তু আমাকে প্রশ্নে কি বলেছে? কোনটা সংরক্ষী বল নয় মানে অসংরক্ষী বল। ক্লিয়ার? সেই জন্য অপশন বি হয়েছে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে। সৌরকোষ যে নীতির উপর কাজ করে, মনে রাখবে সৌরকোষ সবসময় কিন্তু এই আলোক তড়িৎ ক্রিয়া এই নীতির উপর কাজ করে, মানে অপশন বি এর উপর হবে সঠিক উত্তর। ঠিক আছে, এখানে আলোক তড়িৎ কোষে কী হয়? আলোক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। সৌরকোষ কিন্তু এই নীতিতে কাজ করে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এই বিবৃতিটি নিচের সূত্রগুলির মধ্যে কোনটিকে সমর্থন করে? ভরকে যে সৃষ্টি বা ধ্বংস করা যায় না,
নিচের কোন সূত্রটাকে সমর্থন করে? শক্তির নিত্যতার সূত্র, ভরের নিত্যতার সূত্র, অভিস্রবণের সূত্র এবং অপশান নিতে রয়েছে লা চ্যাটালিয়ারের সূত্র। সঠিক উত্তর কী হবে? অপশান বি, ভরের নিত্যতার সূত্র। ঠিক আছে, তো কি বলছে ভরের নিত্যতার সূত্রে? কোনো ভৌত বা রাসায়নিক পরিবর্তন দ্বারা ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে ও পরে মোট ভর কিন্তু অপরিবর্তিত থাকে। আর শক্তির নিত্যতা সূত্রে কি বলছে? এই বিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুবক, শক্তিকে নতুন করে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে শক্তি কেবল কী হয়, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়, এটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। ক্লিয়ার? তাহলে অপশান বি হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে ভূতাপ শক্তি হলো কী ধরনের শক্তির উৎস? অনবীকরণযোগ্য, না পুনর্নবীকরণযোগ্য, না প্রচলিত শক্তির উৎস? এবং অপশানটি বলছে কোনোটিই নয়। দেখো, ভূতাপ শক্তি হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটা শক্তি, এগুলো সব কিন্তু পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। আর কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলো সব কিন্তু অনবীকরণযোগ্য শক্তির উৎস। তাহলে অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে। ওই দুটি বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য নিচের রাশিগুলির মধ্যে কোন রাশিটি সর্বদা ধ্রুবক থাকে? মোট গতিশক্তি, মোট যান্ত্রিক শক্তি, মোট রৈখিক ভরবেগ এবং অপশান নিতে বলছে বস্তুর দ্রুতি। দেখো, স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ কি? এই সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকে এবং শক্তির কোনো অপচয় হয় না। যেমন অণু পরমাণুর মধ্যে সংঘর্ষ, এই যে পরমাণুর মধ্যে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন রয়েছে, এদের মধ্যে সবসময় এরা সংঘর্ষ, সবসময় ছুটে বেড়াচ্ছে, ধাক্কা তো হচ্ছে, মানে ওদের মধ্যে সবসময় কিন্তু ইলাস্টিক কালেকশন হচ্ছে। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে পরমাণু বা মধ্যে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনগুলো সমস্ত অনবরত ছোটাছুটি করছে, এদের মধ্যে একে অপরের সাথে সংঘর্ষ হচ্ছে, তো ওখানে কোন কলিশন হচ্ছে, মানে কোন সংঘর্ষ হচ্ছে? মানে স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে। ঠিক আছে, আর অস্থিতিস্থাপক সংঘর্ষ কি? বাস্তবে সমস্ত সংঘর্ষ হচ্ছে অস্থিতিস্থাপক, এখানে কোনো গতিশক্তি সংরক্ষিত হয় না। তাহলে এই স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য কোন রাশিগুলি ধ্রুবক থাকে? অপশান এ হবে সঠিক উত্তর, গতিশক্তি ধ্রুবক থাকে। ঠিক আছে, আর অস্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত থাকলেও গতিশক্তি কিন্তু সংরক্ষিত থাকে না। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। যদি বল ও স্মরণের মধ্যেকার কোণটি কত হয় তাহলে কৃতকার্য শূন্য হবে, ঋণাত্মক হবে। দেখো, একটু আগে বলেছিলাম কি যে তোমাদের কৃতকার্য শূন্য বলেছিলাম, কিন্তু কখন কৃতকার্য ঋণাত্মক হবে? যদি বল ও স্মরণের মধ্যবর্তী কোণ ডব্লিউ সমান এফএস কস 80 ডিগ্রি হয়, মানে থিটার মানটা যদি 80 ডিগ্রি, মানে 180 ডিগ্রি হয়, তাহলে কিন্তু কৃতকার্যের পরিমাণটা কিন্তু ঋণাত্মক হবে। ঠিক আছে, কারণ তুমি দেখে নেবে কস 180 ডিগ্রি মানে ঋণাত্মক একটা ভ্যালু আসবে। তাহলে অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর, যে বস্তুর বল ও স্মরণের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয় তাহলে ঋণাত্মক কার্য হবে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে গাড়ির বাম্পার যা সংঘর্ষের সময় ভেঙে পড়ে, তাহলে গাড়িতে থাকা সেটা কি উচিত? বলো, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। হ্যাঁ, এটা থাকা উচিত। কেন না? এটা সংঘর্ষের প্রভাবকে কমাতে সাহায্য করে। ঠিক আছে, এবং গাড়ির আরোহীদেরকে নিরাপদে রাখবে, এই জন্য কিন্তু এটা রাখা হয়। ঠিক আছে, সংঘর্ষের প্রভাবকটাকে কমিয়ে দেয়। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। যখন কোনো স্প্রিং অথবা রোবারের দড়িকে মুক্তভাবে প্রসারিত হতে দেওয়া হয় তখন স্থিতিশক্তি কোন শক্তি রূপান্তরিত হয়? ঠিক আছে, ধরো এরকম একটা স্প্রিংকে তুমি গুটিয়ে, ধরো এরকম একটা স্প্রিং ছিল, তুমি একে গুটিয়ে এরকম করে রেখেছিলে, এবার যখন তুমি এটাকে মুক্ত করে দেবে তাহলে এর মধ্যে স্থিতিশক্তিটা সঞ্চিত হয়েছিল, সেটা কিসে রূপান্তরিত হবে? সেটা গতিশক্তিতে রূপান্তরিত হবে, মানে অপশান বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। ধনুকের ছিলা থেকে তীর ছোড়ার সময় কোন শক্তি রূপান্তরিত হয়? দেখো, মনে রাখবে, ধনুক থেকে যখন যে তীরটাকে ছোঁড়া হয় তখন যে স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, মানে অপশান বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? কীরকম হচ্ছে? যখন দেখো তীরটিকে পিছনে টানা হচ্ছে বা যখন ধনুকটাকে প্রসারিত হচ্ছে তখন কি হচ্ছে? তখন যে স্থিতিস্থাপক শক্তিটা কিন্তু রূপান্তরিত হচ্ছে এবং স্থিতিশক্তি আকারে সংরক্ষণ হচ্ছে। এবার যখন ধনুক থেকে তীরটা মুক্ত করছি তখন কী হচ্ছে? তখন ধনুকের স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলছে একজন ব্যক্তি একটি দেয়ালকে ধাক্কা দিয়ে সেটাকে সরাতে ব্যর্থ হচ্ছে, তবে তিনি কি করছেন? ঋণাত্মক কার্য, না ধনাত্মক কিন্তু অল্প পরিমাণ কার্য,
অপশান সি বলছে ধনাত্মক এবং সর্বাধিক পরিমাণ কার্য, এবং অপশান ডি বলছে কোনো কার্য করেন না। দেখো কার্য সমান কি জানি, প্রযুক্ত বল ও বলের অভিমুখে বস্তুর সরণের গুণফল হচ্ছে কার্য, মানে কার্য সমান হচ্ছে বল ইন্টু সরণ। এবার একজন ব্যক্তি, ধরো এই একজন ব্যক্তি, ঠিক আছে, ইনি একটা দেওয়ালকে ঠেলে সরাচ্ছেন, কিন্তু তিনি সরাতে ব্যর্থ হচ্ছেন, তিনি সরাতে পারছেন না। তাহলে কি হবে? তাহলে হবে অপশান ডি, তিনি কোনো কার্যই কিন্তু করছেন না। ঠিক আছে, আলটিমেট তিনি কিন্তু কোনো কার্যই করছেন না। ঠিক আছে, তো ধনাত্মক কার্য কখন হয়? বস্তুর সরণ যদি প্রযুক্ত বলের অভিমুখে হয়। তুমি যেই দিকে বল, তুমি ধরো এই মুখে বল প্রয়োগ করছো, কোনো একটা ধরো এখানে একটা বস্তুকে রেখেছো, তুমি বল প্রয়োগ করছো, বস্তুটা এদিকেই সরে গেল, তাহলে তুমি যে কাজটা করলে সেটা ধনাত্মক কাজ করলে। ঠিক আছে, কিন্তু তুমি যেদিকে বল প্রয়োগ করছো বস্তুর সরণ তার বিপরীতে হচ্ছে, তখন কিন্তু ঋণাত্মক কার্য হবে। আর এক্ষেত্রে কী হচ্ছে? এক্ষেত্রে দেওয়ালটাকে সে সরাতেই পারছে না, কোনো রকম কোনো সরণই হচ্ছে না, মানে সরণ না হওয়া মানে তো ডিসপ্লেসমেন্ট না হওয়া মানে তো শূন্য, তার মানটা সেটা শূন্য হওয়া মানে তো কৃতকার্যের মানটাও শূন্য হয়ে যাচ্ছে। ডব্লিউ সমান এফ এসে যদি এসটা শূন্য বসিয়ে দাও, তাহলে এফ ইন্টু শূন্য করলে শূন্য পেয়ে যাচ্ছ, তা কী পাচ্ছ? ডব্লিউ সমান শূন্য। আর ডব্লিউ সমান যদি শূন্য হয় কী বলতে পারি? কৃতকার্য শূন্য, মানে তিনি কিন্তু কোনো কাজ করছেন না, তার দ্বারা কোনো কাজ সম্পাদিত হচ্ছে না। ক্লিয়ার? তাই অপশান ডি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পারলে? চলো নেক্সট প্রশ্নে। নিচের কোনটি প্রথম শ্রেণীর লিভার? নিচের কোনটি প্রথম শ্রেণীর লিভার? ঠিক আছে, কি কি আছে? চিমটা, শাবল, ছিপ এবং অপশান ডিতে আছে জাঁতি। এদের মধ্যে কোনটি প্রথম শ্রেণীর লিভার হবে? অ্যান্সার করো। চিমটা হবে না, শাবল হবে না, ছিপ হবে না, জাঁতি হবে? যারা আমার প্রিভিয়াস ক্লাস করেছে তারা কিন্তু প্রত্যেকের এই অ্যান্সারটা করা উচিত। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু এই অ্যান্সারটা করা উচিত। আমি এখন বলছি না, আমি সুন্দর করে তোমার জন্য লিখে রেখেছি, তখন ডিসকাস করছি। চলো পরের প্রশ্নটা কি বলছে? বলছে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট শক্তিটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে না অপরিবর্তিত থাকছে না প্রথমে বৃদ্ধি পাচ্ছে পরে হ্রাস পাচ্ছে? দেখো কি অ্যান্সার হয়। তাহলে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অপরিবর্তিত থাকে। ঠিক আছে, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট শক্তিটা কিন্তু সবসময় অপরিবর্তিত থাকে। নেক্সট প্রশ্ন, 1 হর্স পাওয়ার সমান কত? দেখো 1 হর্স পাওয়ার সমান কত? মনে রাখবে 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট, মানে অপশান বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, ক্ষমতা কি? ক্ষমতা হচ্ছে, মনে রাখবে এখান থেকে কিছু ইম্পর্টেন্ট ডেটা আমাদের মনে রাখতে হবে। ক্ষমতা হচ্ছে কি? কার্য করার সামর্থ্যই হচ্ছে ক্ষমতা, তাই তো? মানে সময়ের সাপেক্ষে কাজ করার যে হার, তাকে আমরা বলছি ক্ষমতা। মানে কাজ করার সময়ের সাপেক্ষে, মানে সময় বাই কার্য বাই সময় হচ্ছে ক্ষমতা। এটা সময় বলতে পারি আমি ক্ষমতা, তাই তো? এবার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, ক্ষমতার মাত্রা। ক্ষমতার মাত্রা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে। ml² T⁻³ হচ্ছে ক্ষমতার মাত্রা। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষমতার মাত্রা। এবার দেখে নেব ক্ষমতার একক। ক্ষমতার একক কি? আমরা জানি কি কার্যের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে আর্গ, তাহলে আর্গ বাই সেকেন্ড হবে ক্ষমতার একক। আর এই সাইডে হয়ে যাবে কি জুল পার সেকেন্ড, মানে হচ্ছে ওয়াট। ঠিক আছে, আর কার্যের এই এই ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার, মানে 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। তাহলে অপশান বি হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে। দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা কীরকম হয়? দেখো দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা কীরকম হয়? খুব সুন্দর করে লিস্টটা তোমার জন্য করে রেখেছি, প্রত্যেকে একবার চোখ বুলিয়ে নাও। প্রথম শ্রেণীর লিভার, এই শ্রেণীর লিভারে কি হচ্ছে? যান্ত্রিক সুবিধা 1-এর চেয়ে বেশি হচ্ছে, অথবা 1-এর সমান হচ্ছে, নাহলে 1-এর থেকে কম হচ্ছে। উদাহরণ কি? নলকূপের হাতল, কাঁচি, সাঁড়াশি, পেরেক তোলার হাতুড়ি, বেলচা, কোদাল প্রভৃতি কিন্তু সব প্রথম শ্রেণীর লিভার। এদের মধ্যে যান্ত্রিক সুবিধা 1-এর বেশি। ঠিক আছে, আবার ঢেঁকি যান্ত্রিক সুবিধা 1-এর কম, এবং সাধারণ তুলাদণ্ডের যান্ত্রিক সুবিধা 1-এর সমান। ঠিক আছে, যান্ত্রিক সুবিধা মানে কি? বলবাহু বাই রোধবাহু। যান্ত্রিক সুবিধাটা কোথা থেকে আসছে? এটা না, এটা আসছে বলবাহু বাই রোধবাহু। ঠিক আছে, কীভাবে 1-এর বেশি হচ্ছে কীভাবে 1-এর কম হচ্ছে আমি কিন্তু আগে পড়িয়েছি। ঠিক আছে, এই মুহূর্তে আর বলছি না, শুধু আপাতত জেনে রাখো যে যান্ত্রিক সুবিধা কার 1-এর বেশি হয়, কার 1-এর কম হয়, কার 1-এর সমান হয়। এবার দেখো দ্বিতীয় শ্রেণীর লিভার, এদের যান্ত্রিক সুবিধা সবসময় কিন্তু 1-এর বেশি হয়। যেমন ছিপি কলার চাবি, নৌকার দাঁড়, জাঁতি, এদের সব হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার।
আর তৃতীয় শ্রেণীর লিভার কি, এদের যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয়, যেমন মানুষের হাত, চিমটা, মাল তোলার ক্রেন, পাউরুটি কাটার ছুরি, মুখের চোয়াল, মাছ ধরার ছিপ, সব কিন্তু তৃতীয় শ্রেণীর লিভার। তার এক্সাম্পলগুলো এবং তার সাথে সাথে এদের যান্ত্রিক সুবিধা খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু পরীক্ষা কিন্তু প্রশ্ন আসবে এবং এক্সাম্পলগুলো তো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এক্সাম্পলগুলো প্রত্যেকে কিন্তু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কীরকম হয়, সব সময় একের বেশি হয়, মানে অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। বলছে একটি বস্তু ভূমিস্তর থেকে প্রথমে 5 মিটার, তারপর 10 মিটার, তারপর 15 মিটার উচ্চতায় রাখা হয়েছে। কোন উচ্চতায় বস্তুর সর্বোচ্চ স্থিতিশক্তি থাকবে? দেখো, স্থিতিশক্তি সমান কি জানি, mgh। তার প্রথম ক্ষেত্রে যখন যে বস্তুটাকে আমি 5 মিটার উচ্চতায় রেখেছি, দেখো বস্তু 1, তার পোটেনশিয়াল এনার্জি কত, mgh, মানে উচ্চতা 5, ভর হচ্ছে m, মানে পোটেনশিয়াল এনার্জি 1 দেওয়া আছে, mg 5, মানে 5 mg হচ্ছে প্রথম বস্তুটা, যে বস্তুটাকে 5 মিটার উচ্চতা রেখেছি তার হচ্ছে 5 mg হচ্ছে, সরি 5 mg তার হচ্ছে 5 mg তার পোটেনশিয়াল এনার্জি। দ্বিতীয় যে বস্তুটা রয়েছে তার উচ্চতা 10 মিটার, তার ভর m মিটার, তার হচ্ছে কত পোটেনশিয়াল এনার্জি, তার পোটেনশিয়াল এনার্জি হয়েছে 10 mg। ঠিক আছে, তৃতীয় যে বস্তু রয়েছে তার উচ্চতা 15 মিটার এবং তার পোটেনশিয়াল এনার্জি পাচ্ছি কত, 15 mg। তাহলে তোমাকে প্রশ্নে বলেছে কোন উচ্চতায় বস্তু সর্বোচ্চ স্থিতিশক্তি থাকছে, কোন উচ্চতায় থাকছে, 15 মিটার যে উচ্চতা রয়েছে তার স্থিতিশক্তি সর্বোচ্চ পাচ্ছি, কারণ এখানে 15 mg পাচ্ছি স্থিতিশক্তি, এখানে পাচ্ছি 10 mg, এখানে পাচ্ছি 5 mg, তাহলে সর্বোচ্চ কোনটা, সর্বোচ্চ হচ্ছে এইটাই। তাহলে দেখো লেখা হয়েছে অতএব 15 মিটার উচ্চতায় রাখা বস্তু সর্বোচ্চ স্থিতিশক্তি থাকছে, মানে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, খুব সিম্পল প্রশ্ন, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এই জন্য তোমাদের প্র্যাকটিস করে রাখছি যাতে করে তোমাদের পরীক্ষা হলে যে ঘাবড়াতে না হয়। ঠিক আছে, সিম্পল প্রশ্ন, কিন্তু এত বড় প্রশ্ন দেখে তোমাদের মাথায়, অনেকেরই মাথায় কিন্তু আর যে সঠিক উত্তরটা সেই মুহূর্তে আর কী হতে পারে সেটা আর আসবে না। চলো নেক্সট প্রশ্নে। নিচের কোনটি একটি তৃতীয় শ্রেণীর লিভার? খুব সুন্দর করে কিন্তু লিস্টটা তোমার জন্য করে রেখেছি, একটা জায়গাতে তোমরা লিস্টটা পেয়ে যাবে, প্রত্যেকে চোখ বুলিয়ে নেবে। তা কোনটি তৃতীয় শ্রেণীর লিভার? দেখো এক্সাম্পল কি রয়েছে, মানুষের হাত, চিমটা, ঠিক আছে, মাল তোলার ক্রেন, পাউরুটি কাটার ছুরি, মুখের চোয়াল, মাছ ধরার ছিপ, এগুলো সব তৃতীয় শ্রেণীর লিভার। তাহলে কী হবে সঠিক উত্তর, অপশান এ হবে কিন্তু সঠিক উত্তর, মানুষের হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। ঠিক আছে, তাহলে নলকূপের হাতল বলো, নলকূপের হাতল কিন্তু হয়ে যাবে প্রথম। ঠিক আছে, নলকূপের হাতল প্রথম। কাঁচি বলো কী হবে, কাঁচিও কিন্তু প্রথম শ্রেণীর লিভার, কাঁচিও কিন্তু প্রথম শ্রেণীর লিভার। নৌকার দাঁড় বলো কী হবে, নৌকার দাঁড় কিন্তু হয়ে যাবে দ্বিতীয় শ্রেণীর লিভার। ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু নলকূপের হাতল, মানুষের হাত, কাঁচি, নৌকার দাঁড়, এগুলো কিন্তু প্রশ্ন খুব আসে, জাঁতি। ঠিক আছে, এগুলোতে কিন্তু খুব পরীক্ষা আসে, বেলচা কোন শ্রেণীর লিভার, সাঁড়াশি কোন শ্রেণীর লিভার, এগুলো কিন্তু পরীক্ষায় খুব প্রশ্ন আসে, প্রত্যেকে ভালো করে এক্সাম্পলগুলো দেখে রাখবে। এবার আমি দেখো তোমাদের জন্য প্রথম শ্রেণীর লিভার কোনগুলো তার ছবিগুলো রেখেছি, প্রত্যেকবার দেখে নেবে। ঠিক আছে, প্রত্যেকবার চোখ বুলিয়ে নিও। দ্বিতীয় শ্রেণীর লিভারের দেখো ছবি রাখা আছে, এক্সাম্পলগুলো রেখেছি, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে আর কি ছবিগুলো দেখে। আর এই যে বলবাহু, রোধবাহু, যান্ত্রিক সুবিধাটা বের করতে হচ্ছে কিভাবে, এই জায়গাটা কিন্তু তোমাদেরকে আমি একটা অঙ্কের মাধ্যমে একটু বলে দিই, একটু ওয়েট করে যাও, একটা অঙ্কের মাধ্যমে তোমাদেরকে আমি এই জায়গাটা একটু বলে দিই। এখান থেকে একটা সূত্র রয়েছে যেটা হচ্ছে যন্ত্রের দক্ষতা, যন্ত্রের দক্ষতা। ঠিক আছে, মনে রাখবে যন্ত্রের দক্ষতা কিন্তু সবসময় একের থেকে কম হয়। তো সূত্রটা কি, যন্ত্র থেকে প্রাপ্ত কার্য, যন্ত্র থেকে প্রাপ্ত কার্য, এটা লিখে নেবে প্রত্যেকে, প্রাপ্ত কার্য, এটা তোমাদের লেখা নেই এখানেতে, নোটস হিসেবে দেয়া নেই। ঠিক আছে, যন্ত্র থেকে প্রাপ্ত, এটা প্রাপ্ত কার্য বাই হচ্ছে যন্ত্রে প্রদত্ত শক্তি, যন্ত্রে প্রদত্ত শক্তি। ঠিক আছে, এবার এখানে তোমাদের আমি একটা প্রবলেম করাবো, তাহলে ধরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো পরীক্ষায় এরকম একটা প্রশ্ন এসেছে যে কোনো যন্ত্রের দক্ষতা, দক্ষতা বলা আছে, যন্ত্রের দক্ষতা দেওয়া আছে 80%, 80% দক্ষতা দেওয়া আছে। ঠিক আছে, প্রদত্ত শক্তির পরিমাণ দেওয়া আছে, প্রদত্ত শক্তির পরিমাণ দেওয়া আছে, আমি তোমাদের সূত্রটা বলে দিয়েছি, ওই সূত্রটা বসেই তোমরা কিন্তু অ্যান্সারটা করবে। প্রদত্ত শক্তির পরিমাণ বলা আছে 2000 জুল, 2000 জুল। ঠিক আছে, তাহলে তোমাদের প্রশ্নে জানতে চেয়েছে যন্ত্র থেকে
প্রাপ্ত কার্যের পরিমাণ কত, প্রাপ্ত কার্যের পরিমাণ কত। ঠিক আছে, প্রত্যেকে অ্যান্সারটা কমেন্ট করে জানাবে কত। ঠিক আছে, আমি যে সূত্রটা তোমাদের একটু আগে বললাম ওই সূত্রটা অ্যাপ্লাই করবে, তাহলেই কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন আর কিছুই নেই। নেক্সট প্রশ্ন তোমাদেরকে এবার আমি আরও প্রিভিয়াসের কিছু প্রশ্ন প্র্যাকটিস করে, এখন দেখো তৃতীয় শ্রেণীর লিভারের ছবিগুলো দেওয়া রয়েছে, প্রত্যেকবার চোখ বুলিয়ে নিও। ঠিক আছে, চলো এবার আরও কিছু তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্ন প্রিভিয়াস আর এসেছে সেগুলো তোমাদের একটু প্র্যাকটিস করিয়ে দিই। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, দেখো বলছে তড়িৎ ক্ষমতা একক কোনটা। তো 1 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে বলো, প্রত্যেকে অ্যান্সার করো। তড়িৎ ক্ষমতা একক হয়ে যাবে অপশান বি, ওয়াট। ঠিক আছে, নেক্সট প্রশ্নে কি বলছে দেখো, এরোপ্লেন থেকে ফেলা কোনো বোমা যখন মাঝ আকাশে ফেটে যায় তখন তার কি হয়, গতিশক্তি বৃদ্ধি পায়, মোট শক্তি বৃদ্ধি পায়, মোট গতিশক্তি হ্রাস পায়, এবং অপশান নিতে বলেছে কোনোটি নয়। সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মোট গতিশক্তিটা হ্রাস পাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে কি বলছে দেখো, ক্ষমতা বলতে কি বোঝায়, ক্ষমতা বলতে কি বোঝায় বলো, প্রত্যেকে অ্যান্সার করো। 6 নম্বর প্রশ্ন, কার্য করার হার, একদম সঠিক উত্তর হবে অপশান এ, কার্য করার হারই বলা হচ্ছে ক্ষমতা। নেক্সট প্রশ্ন, বল ও স্মরণের গুণফলকে কি বলা হয়, বল ও স্মরণের গুণফলকে কি বলা হয়, প্রত্যেকে অ্যান্সার করা উচিত। কী হবে বলো, অপশান এ, কার্য। তাই তো, নেক্সট প্রশ্ন দেখো, বলছে 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল, 1 কিলোওয়াট ঘন্টা, KWH মানে হচ্ছে কিলোওয়াট ঘন্টা, 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল, কী হবে 3.6 ইন্টু 10⁶ জুল। চলো নেক্সট প্রশ্নে, একটি বস্তু যার কার্য করার ক্ষমতা আছে তার ড্যাশ আছে, বলছে একটা বস্তু যার কার্য করার ক্ষমতা আছে তার ড্যাশ আছে, বলো বল না ভরবেগ, অপশান সিতে আছে সময়, এবং অপশান ডিতে রয়েছে শক্তি, তার কোনটা রয়েছে। 9 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে, অপশান ডি, শক্তি রয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, বলছে যান্ত্রিক ক্ষমতার এসআই একক কী, যান্ত্রিক ক্ষমতার এসআই একক কী। 10 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ওয়াট। কার্যকর হারকে কি বলে, ক্ষমতা, এই অস্ত্র ক্ষমতা মানে 1 হর্স পাওয়ার। ঠিক আছে, 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট, 746 ওয়াট, একটু আগেই বললাম। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয় না, এখানের মধ্যে বলো কোন ক্ষেত্রে যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয় না। 13 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে, বৈদ্যুতিক মোটর। নেক্সট প্রশ্ন, যখন কোনো দ্যুতিময় ইলেকট্রিক বাল্ব জ্বলতে থাকে তখন কি ঘটে বলো। 14 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে, বৈদ্যুতিক শক্তি কিছুটা আলোক শক্তি ও কিছুটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। ঠিক আছে, যখন কোনো ইলেকট্রিক বাল্ব জ্বলতে থাকে তখন কি হয়, বৈদ্যুতিক শক্তিটা কিছুটা আলোক শক্তিতে এবং কিছুটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আমরা যদি ইলেকট্রিক বাল্বগুলোকে লক্ষ্য করি, সে তো আলো তো দিচ্ছে, তার সাথে তুমি একটুক্ষণ পরে যদি তুমি হাত দাও যে একটু গরম অনুভব করবে, তাহলে কি সেখানে আলোক শক্তিও কনভার্ট হয়েছে এবং তাপ শক্তিতেও কিন্তু কিছুটা পরিমাণ কনভার্ট হয়েছে। ডাইনামো রূপান্তর, এটা একটু আগেই বলেছি, আর বলার কিছু লাগে না। নেক্সট প্রশ্ন দেখো, জল তোলার পাম্পটাও তোমাদের বলেছি, দেখো পরীক্ষার সব প্রশ্ন কিন্তু। নেক্সট দেখো, যখন একটি বস্তু এরোপ্লেন থেকে নিচে পড়ে তখন তার কি বৃদ্ধি পায় বলো। 17 নম্বর প্রশ্ন, ত্বরণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবং গতিশক্তিও বৃদ্ধি পাবে, দুটোই হবে কিন্তু। পরের প্রশ্ন, মাইক্রোফোনে কোন শক্তি রূপান্তরিত হচ্ছে। 18 নম্বর প্রশ্ন, বলো মাইক্রোফোনে কোন শক্তি রূপান্তরিত হচ্ছে, শব্দ শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো, তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে, তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে। 19 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কি হবে, থার্মোকাপল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কিলোওয়াট ঘন্টা কার একক, কিলোওয়াট ঘন্টা কার একক। 20 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে বলো, প্রত্যেকে অ্যান্সার করো। অপশান এ, শক্তির একক। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফকে সম্পূর্ণরূপে গোলাতে কত পরিমাণ যান্ত্রিক কার্য করতে হয়। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফকে সম্পূর্ণরূপে গোলাতে কত পরিমাণ যান্ত্রিক কার্য করতে হয়। 21 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে, অপশান বি, 80 জুল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সৌরশক্তি তড়িৎ শক্তিতে পরিবর্তন করার জন্য কোন পদার্থটি অবশ্যই প্রয়োজনীয়, সৌরশক্তিকে তড়িৎ শক্তিতে কনভার্ট করার জন্য কোন পদার্থ প্রয়োজন। 22 নম্বর প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করো। অপশান বি, সিলিকন। 1 কিলোওয়াট ঘন্টা সমান কত, কার সমান, 1 কিলোওয়াট ঘন্টা। 23 নম্বর প্রশ্ন, একটু আগেই বলেছি, অপশান এ, 3.6 মেগাজুল। আণবিক বিস্ফোরণে যে প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয় তা কোন রূপান্তরের ফলে সংঘটিত হয়। যে আণবিক বিস্ফোরণ হচ্ছে সেখানে প্রচুর পরিমাণ শক্তি নির্গত হচ্ছে, সেটা কোন রূপান্তর ঘটছে।
24 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশান সি, ভরের শক্তিতে রূপান্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সূর্যের প্রতিনিয়ত শক্তি উৎপন্ন হচ্ছে তার কারণ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, সূর্যের প্রতিনিয়ত শক্তি উৎপন্ন হচ্ছে তার কারণটা কি? 25 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, নিউক্লিয় সংযোজন। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন, বলছে নিম্নলিখিত কোনটি অনবীকরণযোগ্য শক্তির উৎসের মধ্যে পড়ছে? বায়োগ্যাস, সূর্যশক্তি, বায়ুশক্তি, কয়লা। বলো 26 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান ডি, কয়লা। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে সূর্য শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়? কোন ক্ষেত্রে বলো? সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় কোন ক্ষেত্রে? কী হবে? অপশান বি, সালোক সংশ্লেষ। তাই তো। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে কার্য করার জন্য গতিশক্তি ব্যবহার করা হচ্ছে? বলো এখানে কোন ক্ষেত্রে কার্য করার জন্য গতিশক্তিকে ইউজ করা হচ্ছে? 28 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান বি, নির্দিষ্ট দূরত্ব গাড়ি চালিয়ে যে অতিক্রম করা হচ্ছে, দেখো এখানে গতিশক্তিটা প্রয়োগ করা হচ্ছে। ঠিক আছে, স্মরণ ঘটছে, যখন তুমি দেখো গতিশক্তিটা প্রয়োগ করে নির্দিষ্ট দূরত্ব গাড়ি চালিয়ে অতিক্রম করছো, যখনই স্মরণ হবে তখনই তোমার কার্য হবে, নাহলে কিন্তু কোনো কার্য হবে না। একটি রিচার্জেবল সেলে কী প্রকারের শক্তি সঞ্চিত থাকে? বলো 29 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান সি, রাসায়নিক শক্তি। ঘড়ির স্প্রিংয়ে কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে? বলো 30 নম্বর প্রশ্ন, কী হবে সঠিক উত্তর? অপশান বি, স্মৃতিশক্তি। বাণিজ্যিকভাবে কয়লা থেকে যে শক্তি উৎপন্ন হয় তা হচ্ছে তাপশক্তি। সৌরশক্তি আলোক শক্তিতে, মানে সৌরকোষে আলোক শক্তি কিসে রূপান্তরিত হচ্ছে? কী হবে বলো? 32 নম্বর প্রশ্ন, তোমাদের করিয়েছি একটু আগে, অপশান ডি, তড়িৎ শক্তিতে। ভ্যাকুয়াম ক্লিনার চাপের তারতম্যের নীতির উপর ভিত্তি করে জাড্য করে, চাঁদে নিয়ে গেলে এটি কাজ করবে না কি করবে? দেখো এর দক্ষতা কমে যাবে, না কাজ করবে না, না বৃদ্ধি দক্ষতার সাথে কাজ করবে? বলো 33 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান বি, কোনো কাজই করবে না। ডিলটোমিটার কিসের পরিমাপে ব্যবহার করা হয়? বলো 34 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান ডি, পদার্থের মাত্রাগত পরিবর্তন। হাতের সাহায্যে বস্তু তোলার সময় হাত কীভাবে কাজ করে? বলো মানুষের হাতটা কী শ্রেণীর লিভার? 35 নম্বর প্রশ্ন, একটু আগেই বলেছি, তৃতীয় শ্রেণীর লিভার। একটি স্টিম ইঞ্জিন রূপান্তরিত হয় কিসে? একটি স্টিম ইঞ্জিন রূপান্তরিত হয়, স্টিম ইঞ্জিনে কোন শক্তি রূপান্তরিত হচ্ছে? 36 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশান বি, তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে অপ্রচলিত শক্তি ব্যবহার করা হয়ে থাকে? কোনটিতে অপ্রচলিত শক্তির ব্যবহার হয়ে থাকে? বলো 37 নম্বর প্রশ্ন, অপশান দেখে অ্যান্সার করো। অপশান ডি হবে সৌর লণ্ঠনে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 3টি মৌলিক একক নিয়ে গঠিত একটি স্কেলার রাশি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 3টি মৌলিক একক নিয়ে গঠিত একটি স্কেলার রাশি কী হবে বলো? কার্য, ক্ষমতা, দ্রুতি, সবগুলোই। সঠিক উত্তর কী হবে? অপশান সি হবে ক্ষমতা। দেখো এখানে এম রয়েছে, মাত্রা যদি দেখি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, তাহলে দেখো এখানে এম রয়েছে, এল রয়েছে, টি রয়েছে, 3টে রাশি পাচ্ছি, 3টে রাশি মানে ক্ষমতা, এবং ক্ষমতা কিন্তু স্কেলার রাশি। ঠিক আছে, নেক্সট দেখো এসআইতে কার্যের পরম একক কোনটি? এসআইতে কার্যের পরম একক কোনটি? সঠিক উত্তর কী হবে? অপশান সি, নিউটন মিটার। হর্স পাওয়ার যে ভৌত রাশির একক সেটি হলো, বলো হর্স পাওয়ার কিসের একক? 40 নম্বর প্রশ্ন, হর্স পাওয়ার হচ্ছে ক্ষমতার একক। এসআই পদ্ধতিতে গতিশক্তির একক কি? এসআই পদ্ধতিতে গতিশক্তির একক কী হবে? 41 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, জুল। বলছে ভারতে কোন ধরনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে? বলো 42 নম্বর প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক উত্তর কী হবে? অপশান এ, তাপশক্তি। এই তাপশক্তি থেকে কিন্তু সর্বাধিক বিদ্যুৎ আমাদের ভারতে কিন্তু উৎপাদন করা, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, জিকেতেও চলে আসতে পারে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, শুষ্ক কোষে সঞ্চিত শক্তিটি হলো কি? 43 নম্বর প্রশ্ন, অপশান এ, রাসায়নিক শক্তি কিন্তু সঞ্চিত থাকে। বস্তুর ভরবেগ ছাড়া কি বস্তুর শক্তি থাকতে পারে না থাকতে পারে না, থাকতে কিংবা থাকবে না এটা বলা সম্ভব নয়, এবং অপশান ডি বলছে কোনোটিই নয়। বলো 44 নম্বর প্রশ্ন, অপশান এ, থাকবে। বস্তুর ভরবেগ ছাড়া বস্তুর শক্তি কি থাকতে পারে? ঠিক আছে, নেক্সট প্রশ্ন, বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে? বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে? অপশান বি, স্থিতিশক্তি। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। তো তোমাদের মোটামুটি এই চ্যাপ্টার থেকে যেই সব টাইপের প্রশ্ন পরীক্ষা আসতে পারে আমি সবটাই তোমাদের প্র্যাকটিস করে দিলাম। প্রত্যেকে ভালো করে একবার রিভিশন করে নিও, আরও একবার দরকার পড়লে, তাহলেই ব্যাস এই চ্যাপ্টারে তোমাদের কমপ্লিট রিভিশন একটা হয়ে যাবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।